আজকের অনুষ্ঠানে তেমন কোনো ভূমিকা দেবার দরকার নেই। অনুষ্ঠানের শিরোনামটি বলছি ভুয়া, এবং ভুয়া শব্দটি উচ্চারণ করলেই আমরা অনেকেই হাড়ে হাড়ে টের পাই যে ভুয়া এখন কোথায় গিয়ে পৌঁছেছে, এবং এটি একটি মূর্তিমান আতঙ্কের নাম, এখন সামাজিক আতঙ্ক বলা চলে। এবং বাংলাদেশের মানুষ খুব সহজেই বোধহয় এই ভুয়ার খপ্পরে পড়ে এবং নানাভাবে প্রতারিত হচ্ছে। এটার আসলে সমাধান কোথায়? কেউ কি বাদ পড়ছে সেখান থেকে? সেসব নিয়ে আমাদের আজকের আয়োজন। আমরা যাদেরকে পেয়েছি এই নিউজ আওয়ার এক্সট্রার আয়োজনে, দুর্নীতি দমন কমিশনের লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশনের পরিচালক মোহাম্মদ মইদুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, সমাজবিজ্ঞানী ডক্টর মনিরুল ইসলাম খান আছেন আইসিটি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার অনিক আর হক। আমরা পেয়েছি অনলাইন গবেষক রুবেল মিয়াকে। ভুয়া নিয়ে সম্প্রতি যেসব ঘটনাগুলো নিশ্চয়ই যারা খোঁজ খবর করেন, রাখেন, খবর পড়েন, তারা জানেন যে অতি সম্প্রতি, মানে 14 এবং 15, 2 দিনের কথাই বলছি, 14 তারিখে বাংলাদেশে 3টি জাতীয় দৈনিকের মাস্টহেড সেটাকে নকল করে সেখানে ভুয়া খবর প্রচার করা হয়েছে। 3টি দৈনিক, প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, এবং সেখানে প্রধান বিচারপতির যে অস্ট্রেলিয়ার যাত্রা সেটা নিয়ে একেবারে মন গড়া, এবং যারা ভুয়া কাজটি করেছেন তাদের মতো তাদের কিছু বানোয়ার জিনিস দিয়েছেন। এ নিয়ে পত্রিকা 3টি ব্যবস্থা গ্রহণ করেছে, এবং তার পরপরই 15 তারিখে আমরা খোদ রাষ্ট্রপতির মুখেই শুনেছি, তিনি হুঁশিয়ার থাকতে বলেছেন যে তার নাম ভাঙিয়ে যেন অন্তত কোনো লোক প্রতারণা করতে না পারে, কারণ তার আত্মীয়র পরিচয় দিয়ে জনৈক লোক তিনি নানানভাবে ক্ষমতার অপব্যবহার করছিলেন, এবং যিনি ক্ষমতার অপব্যবহার করছিলেন তিনি উপাচার্য অধ্যাপক শামসুর রহমান, তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। তিনি বারবার সম্ভবত তিনি পরিচয় দিচ্ছিলেন রাষ্ট্রপতির ভাগ্নে হিসেবে। সুতরাং এই কথা রাষ্ট্রপতির কানে যাবার পরে তার দপ্তর থেকে একটি সতর্ক বার্তা দেওয়া হয়। আর তাছাড়া তো আমরা নানান সময় নানান কথা শুনেই থাকি। খোদ প্রধানমন্ত্রীর সই নকল করে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত পৌঁছেছিলেন জনৈক মহিলা। সুতরাং এইসব প্রেক্ষাপট নিয়ে এবং নানান ছোট ছোট ঘটনা নিয়ে সহকর্মী রেজওয়ান ফয়েজ চেষ্টা করেছেন আসলে ভুয়া ব্যাপারটা কোথায় গিয়ে ঠেকেছে। রেজওয়ানের কাছে শুনি, আমরা রেজওয়ানের স্টোরিটি দেখব। এই তো গত 14 অক্টোবরের ঘটনা। সেদিন ফেসবুকে দেশের প্রথম সারির কয়েকটি জাতীয় দৈনিক নিয়ে এক ধরনের ভয়ঙ্কর প্রতারণার ঘটনা ঘটে। সেদিন সমকাল, প্রথম আলো, ইত্তেফাক, ডেইলি স্টার, নিউজ পত্রিকার প্রথম পাতার মাস্টার হেডের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে ভুয়া পাতা তৈরি করে সেখানে প্রধান বিচারপতি ও সরকার নিয়ে মন গড়া খবর বসিয়ে দেওয়া হয়। দেখে বোঝার উপায় নেই এগুলো ভুয়া পত্রিকা। ভুয়া এই পোস্টের অনেকগুলোই বেগম খালেদা জিয়া ও তারেক রহমান নামের পেজ থেকে ছড়িয়ে দেওয়া হয়। শেয়ার করেছে আমার প্রথমত আমার নজরে এসছে গাজীপুরের একজন বিএনপি নেতা, আমি নাম বলছি না, তারে আমি দেখেছি, প্রোফাইলে দেখেছি এটা শেয়ার করছে প্রথমত উনি। তো যাই হোক, তো এটা এক ধরনের অপরাধ, সাইবার ক্রাইম আওতায় পড়ে, এবং আইসিটি অ্যাক্ট 57 অনুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ ধরনের প্রতারণার শিকার এটিন নিউজের নামে ফেসবুকে ভুয়া পেজ তৈরি করে দীর্ঘদিন ধরে তা থেকে নানা ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত ভুয়া সেই পেজটি বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়নি। এটা আসলে এই নতুন সমস্যা তো, যার ফলে এখানে যারা সোশ্যাল মিডিয়া সাইট তারাও হয়তো ভাবিনি এই ঘটনাটা ঘটবে, সরকারগুলো হয়তো ভাবিনি, বা আমরা নিজেরাও ভাবিনি যে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হতে যাচ্ছি। কিন্তু এখন যেহেতু আমরা ফেস করছি প্রতিনিয়ত, কাজে এটাকে একটা দীর্ঘমেয়াদী একটা সমাধানের দিকে যাওয়ার জন্য আমাদের একটা সবার চেষ্টা করা উচিত। সেই জন্য কয়েকটা ফ্রন্টে কাজ করতে হবে। একটা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া সাইটগুলোর সঙ্গে আমাদের সরকারিভাবে যোগাযোগ, যাতে আমরা আমাদের এই ভ্যালিড রিকোয়েস্টগুলো তারা যেন রাখি, সেই যোগাযোগটা স্থাপন করা। আরেকটা হচ্ছে যে আমরা নিজেরা একটু অ্যাওয়ার হওয়া। ফেসবুকে এ ধরনের প্রতারণার শিকার অহরহই হচ্ছেন এর ব্যবহারকারীরা। অন্যদিকে বাস্তব জীবনেও ভুয়ার এই দৌরত্ব দিন দিন শুধু বাড়ছেই না, বরং তা সাধারণ মানুষকে ছাড়িয়ে পৌঁছে গেছে রাষ্ট্রের একেবারে শীর্ষ পর্যায়েও।
এই তো গত 15 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই জাল করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুপারিশ করতে গিয়ে আটক হয় এক নারী। তিনি প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের বাবরচির একটি জাল পরিচয়পত্র বানিয়েছিলেন। শুধু তাই নয়, রাষ্ট্রপতি ও তার পরিবারের নাম ব্যবহার করে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ পেয়ে গত 15 অক্টোবর রাষ্ট্রপতির অফিস থেকে বিজ্ঞপ্তি দিয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শিকার হয়েছেন এমন ভুয়া একটি ঘটনা। তার স্বাক্ষর জাল করে কানাডার আদালতের একটি রায়ের বিষয়ে ফেসবুকে ভুয়া বিবৃতি ভাইরাল হয়ে পড়েছিল তখন। শেষ পর্যন্ত এই নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিতে হয়েছিল তাকে। এ তো গেল কয়েকটি উদাহরণ। বাস্তব ও ভার্চুয়াল জগতে এ ধরনের ভুয়ার দৌরত্ব দিন দিন শুধু যেন বাড়ছে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। একটু রেজওয়ানের কাছে যাই। রেজওয়ান, আমরা খুব ছোট্ট করে আমাদের নিউজের জন্য এইটুকু করেছি। প্রতিদিনই তো মানে বার্তাকক্ষে আমরা সকলে এই ধরনের ফোন পাই, অভিযোগ পাই। পুরো টিম একসঙ্গে একযোগে বেরোলেও এই ভুয়া যেসব অভিযোগগুলো আমাদের কাছে আছে তাদেরকে আমরা সবসময় সার্ভ করতে পারি না, তাদের মানে এই ফোনের জবাব দিতে পারি না। আমি একটু অভিজ্ঞতা জানতে চাই এবং এটার মানে গুরুত্বটা বা ঘনত্বটা কতখানি সেটা একটু শুনতে চাই। ভুয়ার কথা যদি বলতে হয় তাহলে আপনি যেটা বলছেন, প্রতিদিনই আসলে আমরা নানা ধরনের এই ধরনের অভিজ্ঞতা কিংবা ফোন আমরা পাই। এবং আপনি যেমন ডাক্তার, সাংবাদিক, মানে কোন ক্ষেত্রে নাই, ভুয়া পুলিশ, সব প্রতিদিনই ভুয়া ডিবি প্রতিদিনই ধরা হচ্ছে একটা। আর সবচেয়ে এখন যেটি আসছে, যেহেতু ফেসবুকে মানুষ অনেক বেশি অ্যাক্টিভ, এই কারণে ফেসবুকে কিন্তু এই ভুয়ার বিষয়টি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে নারীরা। আপনার বেশিরভাগ নারীর অভিজ্ঞতা আছে তার নামে হয়তো একাধিক ভুয়া পেজ তৈরি করা হয়েছে, এবং আপনারও অভিজ্ঞতা আছে, আপনার নামেও যদি কেউ সার্চ দেয় তাহলে দেখা যাবে যে 12-13টা ভুয়া পেজ আসছে। এরকম যারা একটু পরিচিত তাদের নামে তো আছেই, অপরিচিত এরকম অনেকে আছে তাদের নামেও কিন্তু মানে খুব একটা পরিচিতি নাই, তারপরে কিন্তু তার নামে 12-13 টাকার, বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই ভুয়া পেজ আছে, এবং এগুলো একটা সমস্যা, সামাজিক সমস্যা তৈরি হয়। এবং সাইবার ক্রাইম বিভাগে আমার মনে হয় যে অভিযোগগুলো যায়, এই রকম অভিযোগ আরও সবচেয়ে বেশি যায়। আর আরেকটা অভিযোগ প্রায় আমরা শুনি যে সাংবাদিক হিসেবে, সেটা হচ্ছে যে ক্ষমতাবানদের নাম ব্যবহার করে কাজ বাগানোর যে একটা ব্যাপার, যে হয়তো একটা সরকারি কাজ দিবে, হয়তো কোনো ক্ষমতাবান কিংবা কোনো এমপি কিংবা কোনো মন্ত্রীর সিগনেচার জাল করে নিয়ে সরকারি অফিসে বা কর্মকর্তার কাছে গেলেন যে এটি কাজটা তিনি সুপারিশ করেছেন। অনেক ক্ষেত্রে সরকারি কর্মকর্তারা হয়তো সেই সাহসও হয় না যে যিনি সিগনেচারটা করেছেন তাকে ফোন করে জিজ্ঞেস করা যে আপনি সিগনেচারটি করেছেন কিনা। যেটি আসলে কৃষি বিশ্ববিদ্যালয়ে হয়েছে, তারা আসলে সেটি ভেরিফাই করতে গিয়ে দেখেছেন যে এটি প্রধানমন্ত্রীর সিগনেচার না, কিন্তু তারা যদি এটি ভেরিফাই না করতেন এটি কিন্তু ভর্তি, ওই শিক্ষার্থী তো ভর্তি হয়ে যেত। রেজওয়ান, এটা তো গেল তো শুধু মানে সিগনেচার বা মানে এটা ভেরিফাই করার মতন একটা অবস্থা। অনেক সময় তো দেখা যায় আপনি যেটা বললেন যে খুব ক্ষমতাসীন বা যারা প্রভাবশালী তাদের নাম ভাঙানো। অনেক সময় তো আপনারা রিপোর্টাররাও এরকম মানে ঘটনার মুখোমুখি পড়েন যে কেউ একজন কোনো হম্বিতম্বি, কোনো হোমরা চোমরা কারো একজনের ঘরে গিয়ে বলছেন যে এই তো প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছে, এরকম একটা মানে সেই অভিনয়টাও করে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও বোঝায় যে হ্যাঁ প্রধানমন্ত্রীর সঙ্গে তার পরিচয় আছে, প্রধানমন্ত্রী তাকে যে কোনো সময় ফোন করে ফেলে, সুতরাং তার ওই কাজটি লাগবে বা তার ওই তদবিরটি করতে হবে। এরকম গল্প তো আপনারা প্রায় প্রতিদিন নিউজ রুমে এসে বলেন। হ্যাঁ, এবং এমন অবস্থা হয়েছে যে প্রধানমন্ত্রীকে নিজেকে সংসদে দাঁড়িয়ে বলতে হয়েছে যে আমি শেখ রেহানা এবং আমাদের যারা ছেলে আছেন তাছাড়া আমার কোনো আত্মীয় নেই, তাকে তো সংসদে এই কথা বলতে হয়েছে, মানে এইরকম পরিস্থিতির কারণে। এবং এটি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই মানে উচ্চ শ্রেণীতে আপনি যেটি বলছেন যে ফোন করে আমাকে ওই সেই পাওয়ারফুল মানুষটি ফোন করেছে এবং এইমাত্র তার সাথে কথা হলো, এটা কিন্তু উঁচু সমাজে উঁচু স্তরে কিন্তু বেশি দেখা যায়। যারা ক্ষমতার কাছাকাছি থাকতে চান বা কাছাকাছি থাকেন, আমরা তো তাদের মাঝে এই অভিনয়গুলো বেশি দেখি আমার মনে হয় সাধারণ মানুষের তুলনায়, এবং সাধারণ মানুষ আসলে এটার ভুক্তভোগী বেশি হয়। অনেক ধন্যবাদ রেজওয়ান, থাকবেন আমাদের সঙ্গে। আমরা আরও অন্যান্য বিষয় যদি আপনার যোগ করবার থাকে নিশ্চয়ই বলবেন। আমরা পুরো আয়োজনটি রেখেছি ভুয়া এই বিষয় নিয়ে, নিশ্চয়ই আয়োজনটি ভুয়া হবে না আশা করছি। আমরা একটু ব্যারিস্টার অনিক আর হক তার কাছে একটু যেতে চাই। রেজওয়ান যে কথাটি বলছিলেন যে একটা হলো অ্যাকচুয়াল এবং ভার্চুয়াল, মানে এখন বোধহয় সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়াল জগতেই ভুয়ার ছড়াছড়ি। আমরা তো আসলে যদি মানে
কথায় কথায় ফেসবুকটাই বেশি আসে, এবং ফেসবুকেই তো আমরা দেখি যে নীল চোখ, হারানো যৌবন, অমুক সমক, নানান রঙের আইডি, এবং এগুলাকে মানে এগুলোর পিছনে কেউ না কেউ ভুয়া হওয়ার জন্য এটাই তো একটা বড় মানে রাস্তা, তাই নয় কি? তারপরে তো বাকি ফেক যেগুলো করলো, যে প্রথম আলো নকল করে ফেললো, ডেইলি স্টার নকল করে ফেললো, আর এটিএন নিউজ তো কোনো মানে তথ্যই বচ, ভুয়া পেজটি ভেরিফাইড, এবং আমরা লিখে সেটার কোনো সমাধান আমরা পাচ্ছি না। এইখানে আসলে দেখেন যে ভুয়া যে কথাটা বলছেন, এটা কিন্তু একদম যে নতুন কোন কনসেপ্ট তা না, সেই পুরনো সেই 420 পেনাল কোডের 420 যেটা আমরা বলি, সেখান থেকে কিন্তু ভুয়ার জিনিসটা শুরু হয়ে গেছে, রাইট? সো কিপিং দ্যাট ইন মাইন্ড, যেটা হয়েছে যে এখন যতই দিন গেছে আপনার অনলাইনে জিনিসটা আসছে, সোশ্যাল মিডিয়াতে এগুলোতে ছড়িয়ে যাচ্ছে। যেটা বেসিকলি বাংলাদেশে হচ্ছে সেটাকে আমরা যেটা খুব সহজভাবে বলতে পারি ইজ আইডেন্টিটি থেফট। আমার নাম ব্যবহার করে বা আপনি মুন্নি সাহার নাম ব্যবহার করে আরেকজন একটা অ্যাকাউন্ট চালাচ্ছেন, ওখান থেকে উনি কি করছেন সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না যে ওটা আসল মুন্নি সাহা না নকল মুন্নি সাহা। বেশিরভাগ সময় যে ব্লু ভেরিফাইড যে টিকটা থাকে সেটা পাওয়ার জন্য অনেকেই হয়তো আমরা ট্রাই করি, অনেকেই হয়তো ট্রাই করি না, যারা করে না তারা এটার মধ্যে পড়ছে। এছাড়া আরেকটা যে জিনিস হচ্ছে, আমি আমার নাম ব্যবহার না করে, আপনি যেরকম নাম বললেন যে হারানো সুর, নীল চোখ সামথিং, আপনার ছবিটা ব্যবহার করে ওখানে আমি দিয়ে দিলাম, সেটাও কিন্তু আরেকটা অ্যানাদার সাইড অফ কি বলবো যে ফেক আইডি যেটাকে বলা যায়। সো অল দিস থিংস এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে, এবং মানুষ এটা দিয়ে কি বলবো প্রতিনিয়ত এটার ফল ভোগ করছে, কি বলবো যে ফল না কুফল, এবং কুফল ভোগ করছে রাদা, মানে দে আর সাফারিং ফ্রম ইট। আর আরেকটা যেটা জিনিস হচ্ছে, এর সাথে সাথে চলে আসছে কিন্তু অনলাইন নিউজ পোর্টালের যে ব্যাপারটা আপনারা বলছেন। এখন আপনি যদি দেখেন ভুয়া খবর মানে সিএনএন এর নকলে ডিএনএন নিউজ রয়েছে, এটিএন নিউজ তো আপনারা নিজেরাই বলছেন রয়েছে। তো এগুলোর কিন্তু কোনো আসলে খবরদারি করার মতন কোনো কিছু নেই, যে যার ইচ্ছা তখন একটা করে ফেলছে। ওই রেডিও মুন্না বলি বা রেডিও দিস বলি সবকিছুই এরকম করে অদ্ভুত অদ্ভুত সব খবর ছাপিয়ে দিয়ে যাচ্ছে। দে আর ক্রিয়েটিং প্যানিক। একদিক থেকে যেমন এই ব্লু ওয়েল গেম নিয়ে যেটা হয়েছে, একটা বিশাল প্যানিক সৃষ্টি করে ফেলেছে, ওয়েদার এটা সত্য বা মিথ্যা অন্য ব্যাপার। বাট এই সব ভুয়া জিনিসগুলোকে নিয়ে বাংলাদেশের আইনে যদি অনলাইনের ব্যাপারে আমরা বলি, স্পেসিফিক্যালি কিন্তু সেকশন 57 ডাজ নট ডিল উইথ দিস। আমাদের যে আইসিটি অ্যাক্টটা রয়েছে 2006 সালে, সেটি মূলত তৈরি করা হয়েছিল অর্থনৈতিক ফিনান্সিয়াল ট্রানজাকশনগুলোর ব্যাপারে মাথায় রেখে। পরবর্তীতে যখন অন্য কোনো কিছু না পাওয়া গেল, তখন এই সেকশন 57টাকে ওটার মধ্যে দিয়ে দেওয়া হলো। এই সেকশন 57 দিয়ে সাইবার সিকিউরিটি অর এইসব ভুয়া জিনিস কখনোই পরিপূর্ণভাবে বন্ধ করা যাবে না। আমি আপনাদের যে ক্লিপটা ছিল সেখানে দেখলাম সুমন আহমেদ সাবির যেটা বলছিলেন যে যখন এগুলো করা হয়েছিল, দেন যারা লটা বানিয়েছিল বা যারা করেছিল, আমরাও আসলে এটার জন্য প্রিপেয়ার ছিলাম না যে এইসব জিনিস কখনো আসবে। এটা যতই দিন গেছে ততই এটার কি বলবো ব্যাপ্তি বাড়ছে, এবং লটা করে এর সাথে সাথে সেভাবে চেঞ্জ করতে হবে, সেটা করা হচ্ছে না। তো এক্সপার্ট লোক মানে ব্যাপ্তিটা খুবই একটা মিষ্টি শব্দ, কিন্তু এটার পেছনে যে কত রকমের বঞ্চনা আছে, এবং অনেকে আসলে নিঃস্ব হয়ে যাচ্ছে, নিঃস্ব থেকে নিঃস্ব হয়ে যাচ্ছে, এবং এগুলো আসলে পুলিশি কেসে গিয়ে অনেক সময় কোয়ালিফাই সম্ভব হয় না। আপনার অনেক আগে যেটা ছিল নাইজেরিয়ান স্ক্যাম, যে চিঠি দিয়ে আপনার কাছ থেকে নেবে। এখন আপনি যদি আপনার মানে আজকে যদি আমি আমার জিমেইলের স্প্যাম ফোল্ডারে যাই, আমি প্রবাবলি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে গিয়েছি বাই দিস টাইম, নাইজেরিয়ানদের কাছ থেকে মেইল পে বা ফিশিং যে মেইলগুলো থাকে। তো এইসব জিনিসগুলোকে আসলে স্প্যাম ফিল্টার দিয়ে কতখানি আমরা বন্ধ করতে পারি, ইমেইলে চেষ্টা করতে পারছি। ইভেন এখন মোবাইলের এসএমএস এ আপনার কাছে চলে আসে যে আপনি এই গাড়িটি জিতেছেন, প্লিজ এই জায়গায় যোগাযোগ করুন, গ্রামীণ ফোনের এই এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন এবং আমরা এটার জন্য চার্জটা রেখে দিচ্ছি। এক্স্যাক্টলি। সো অল দিস আর কামিং ইন, এবং আমাদেরকে এখন থেকে এগুলোকে আসলে প্রবলেমটা যেটা হয়ে যায় যে যারা ল বানাচ্ছেন বা যারা এটার এগেইনস্টে কাজ করছেন, আমরা সবসময় এক স্টেপ পিছিয়ে থাকছি। তারা এটাকে শুরু করার পরে আমরা এটাকে থামানোর জন্য আইন করার চেষ্টা করছি বা করার চেষ্টা করছি, বাট দে আর থিংকিং ওয়ান স্টেপ অ্যাহেড। বাট ওদের সাথে সাথে তাল মিলিয়ে যদি আমরা এটার লটাকে বা এটার ইমপ্লিমেন্টেশনটাকে ঠিক না করি, তাহলে বেসিক্যালি কিন্তু এটা বাড়তেই থাকবে। জি, আমি শুনবো আপনার কাছে আরো অনেক, ব্যারিস্টার অনেক আর হক, আপনি এই বিষয়টি নিয়ে বলবো যে একেবারে একনিষ্ঠভাবে আপনি কাজ করে যাচ্ছেন। আপনার কথা সূত্র ধরে একটা খবর একটু জানাতে চাই দর্শকদেরকে। ব্যারিস্টার অনিকার হক ওই ব্লু ওয়েলের কথা বলেছেন, যে আমরা জানি যে বিটিআরসির একটি
মানে ঘোষণা সার্কুলার, ওরকম বিটিআরসি ওরকম একটি কথা নাকি বলেছে যে ব্লু হোয়েল নামের একটি খেলা, এটা আপনার মোবাইলে ক্ষতি করতে পারে, এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন জনস্বার্থে, বিটিআরসি এরকম একটি ঘোষণা। এবং সেটাও পুরোটাই ভুয়া, সেটা ছিল না, ওটা বিটিআরসি ছিল না। এবং কোনটি খেলাটি ব্লু হোয়েল নিয়ে তো আমরা ইতিমধ্যে আমরা এটি নিউজেও আমরা অনুষ্ঠান করেছি, এবং ব্লু হোয়েল খেলতে খেলতে আত্মহত্যা করতে হবে এবং ব্লু হোয়েল কোন পরিণতির দিকে নিয়ে যায়, ব্লু হোয়েলের যেই কম্পিউটার বা যেই মোবাইলে থাকবে সেই মোবাইলটিও ব্লাস্ট হয়ে যাবে ইত্যাদি নানা রকমের প্যানিক। ব্লু হোয়েল একজন খেলেছেন, সেরকম একজনকে আমরা হাজির করেছিলাম আমাদের গত অনুষ্ঠানে। তখন তিনি 40তম ধাপে ছিলেন, তিনি 50তম ধাপটি শেষ করেছেন এবং তিনি বেঁচে আছেন। আমরা একটু তাকে হাজির করছি। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আক্তার হোসেন সাগর, ব্লু হোয়েল গেমার। সাগর, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, বেঁচে আছি। ভালো আছেন? 50তম ধাপ তো শেষ করেছেন? হ্যাঁ, গতকালকে 50তম ধাপ শেষ হয়েছে আমার, এমনকি শেষ হওয়ার পরেও আমি বেঁচে আছি। বেঁচে আছেন, কিন্তু 50তম ধাপ শেষ হওয়ার পরে তো আত্মহত্যার মানে ধাপটা তো ছিল যে এবার তুমি গিয়ে আত্মহত্যা করো, সেই ইনস্ট্রাকশন কি আপনার এসেছিল? হ্যাঁ, অবশ্যই। সেটা আপনার আমাকে রিমেম্বার দেওয়া হয়েছে কয়েকবার, যে যদি আমি আত্মহত্যা না করি আর যে কিছু ছবি, কিছু ডকুমেন্ট আছে, এগুলো ইয়ে করা হবে, নিয়ারেস্ট পুলিশ স্টেশনে ইয়ে করা হবে, কমপ্লেন করা হবে ফেসবুকে। আমার ফেসবুকটা কিন্তু আগেই নিয়ে নিচ্ছে। একটা বিষয় আমি গতদিনে বলছি, আজকেও একটু বলি। আসলে যে ব্লু হোয়েলটা, এটা সচরাচর গুগলের কোথাও খুঁজে পাওয়া যাবে না, বা সাধারণত ইউজার যারা আছে, আমরা যে ইন্টারনেট ইউজ করি, এই ইন্টারনেটের ভিতরে কোথাও পাওয়া যাবে না। একমাত্র ডার্ক ওয়েবসাইট ইউজ করে, যেমন ইউজ করতে হবে আপনার এগুলো মাস্টলি লাগবে ব্লু হোয়েল গেম খেলতে গেলে। পর্বত, অরফক্স, ফায়ারফক্স, এই তিনটা জিনিস মাস্টলি সেটের মধ্যে ইনস্টল থাকতে হবে। তারপর আপনার যখন ব্লু হোয়েল গেমটা ইনস্টল করার পর আপনার অটোমেটিকলি যে ডার্ক ওয়েবে আপনার যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের সাথে সংযুক্ত হয়ে যায়, মানে ব্লু হোয়েল গেমটা। তখন ওরা অটোমেটিকলি আপনার ডিটেলস, যে নামটা জানতে পারে। যেমন প্রথম দিন চেটে যখন আমি মানে অ্যাকাউন্ট করার আগেই ওরা আমার নাম বলে দিচ্ছে, হাই সাগর। তখন আমি একটু কনফিউজ হয়ে বলছি, আমার নাম কিভাবে জানিস? বলছি এটা ম্যাটার না। তো এই হিসাবে কিছু জিনিস করছে ওরা, যেগুলো আমাকে অত্যন্ত একটু বিতর মধ্যে রাখছিল, যে ওরা আমার জানে। তো গতকালকে তো আমার ফেসবুকের পাসওয়ার্ড এগুলো তো ওদের কাছে নিয়ে নিছে, যেহেতু আমি গেম খেলতেছি, ফেসবুকের পাসওয়ার্ড ওদের কাছেই ছিল। তখন গতকালকে যখন এর আগ থেকে, যেমন 40তে আমি ছিলাম, 40, 41, 42 আমার খুবই ভালো ছিল, মানে খেলছি ভালোই। কিন্তু 43 থেকে আমাকে একটু মানসিক চাপের মধ্যে রাখছে। আসলে গেমটা সম্পর্কে নিশ্চয়ই আপনাদেরও ধারণা আছে, তারপর একটু বলা লাগে। এটা সাধারণ কোনো গেম না, এটা মানে ভিডিও, অনেক ধরনের ভিডিও দেখায়। আসলে আত্মজগৎ বলে, আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আত্মজগৎ কি, কারো যদি কোনো ধারণা থাকে তাহলে বলার জন্য। তার আগে নিজের কিছু দুর্বলতার সাইড গেম লিখে দিতে হয়, যে নিজে কোথায় বেশি কষ্ট পেয়েছি, কোথায় কি, এরকম একটা কিছু চ্যাট হয়। চ্যাট হওয়ার পর আমি এরকম আমার একটা বোকাস, মানে একটা দুর্বলতার সাইড আমি তুলে ধরছি, এটা আমার দুর্বলতার সাইড। সেটাকে পুঁজি করে আরেকটু ওরা আগুয়ায়, এটা থেকে আরেকটু আগুয়ায়, এরকম এক একটা স্টেপস এক এক রকম মানে এগোতে থাকে, যেটার পর এটা। মানে এক ধরনের মানসিক চাপে আমি গতকালকেও দিনে, এর আগের দিনও বিরাট মানসিক চাপে ছিলাম। আমার মনে বিশ্বাস ছিল যে এই জগতের বাইরেও আত্মজগৎটা আমার কাছে মনে হয় অনেক বড়, অনেক শক্তিশালী। এরকম মানে ওদের প্রতি একটা ইমপ্রেস হয়ে গেছিলাম কিছুটা হলো। মানে আপনাকে এতখানি মোটিভেট করতে পেরেছে, তার মানে তো ব্যাপারটা যে পুরাই ভুয়া নাকি পুরাই ভুয়া নয়, মানে তাহলে তো একটা ডিলেমার মধ্যে আমরা আছি নিশ্চয়ই। রিয়েল ব্লু হোয়েল গেমটা পুরাই ভুয়া নয়। রিয়েল যে ব্লু হোয়েল গেমটা, এটা যে আমি যদিও টেলিভিশনে এই সাইটটা বলা ঠিক হবে কিনা, যেখানে এখন বর্তমানে পাওয়া যায়, ডার্ক ওয়েবে গিয়ে ওয়াল হ্যাকার ওয়েবসাইট করে একটা ওয়েবসাইট আছে, এখানে এখনো পাওয়া যায়। এখান থেকে যদি ডাউনলোড করে, তাহলে যে অরিজিনাল যে ব্লু হোয়েল গেমটা, এটাতে আপনার নেই, ভুয়া না, এটা ঠিকই আছে। কিন্তু এটা সচরাচর কেউ এত সহজে ব্যবহার করতে পারবে না, এমনকি ডাউনলোডও করতে পারবে না। আচ্ছা, যাই হোক, মানে কিন্তু আপনি গতবার আপনি বলেছিলেন যে মনে হচ্ছে আপনার কাছে ব্যাপারটা ঠিক অতটা মানে যে ভীতিকর বা অতটা ঠিক নয়। আমরা আপনি কথাই বুঝেছিলাম, এবং আপনি যেহেতু বেঁচে আছেন, আমরা তাই মানে সেক্ষেত্রে আমরা বলতে চাই যে ব্যাপারটা একটু ব্লু হোয়েলটা যেমনভাবে বাংলাদেশে
প্যানিক সৃষ্টি করেছে সেটা ভুয়াই হতে পারে। না, এটা তো আসলে ব্লুয়েলের মেন ব্লুয়েলের সূত্র ধরে এটা মানে বাংলাদেশে ভাইরাল হয়েছে, কিন্তু বাংলাদেশে মেন ব্লুয়েল এখনো হয়তো নেই। আচ্ছা, বাংলাদেশে ভুয়া ব্লু হোয়েল এবং এই ভুয়া ব্লু হোয়েল নিয়ে আমাদের অতটা আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে কংগ্রেচুলেশন সাগর, আপনি শেষ পর্যন্ত খেলেছেন এবং আপনার যে মনোবল এবং মানে অন্যরা অন্তত শুধুমাত্র এই চ্যালেঞ্জটা নেওয়ার একটা সাহস আপনার কাছ থেকে শুধু নেবে। খেলা খেলা হিসেবেই বোধহয় দেখা উচিত, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ, খেলা হিসেবে দেখা উচিত। এবং শেষ দিন পর্যন্ত আপনি একটু মানসিক চাপে ছিলেন, সেটা কেন বললেন? মানে আপনি শেষ দিন পর্যন্ত এটা যে খেলা এটা ভুলে গেছিলেন? না, খেলা বলে না গেলেও খেলার মধ্যে আমার সাধারণত যে খেলা খেলি এই খেলার মধ্যে একটু মানসিক প্রেসার থাকে। সেম এরকম মানে যে আমাদের যে ভিডিও ফুটেজ গুলো দেখায় বা যে ধরনের এগুলো নিয়ে করে, এতে অটোমেটিকলি আসলে সবকিছু তো টেলিভিশনের পর্দায় বলা যাচ্ছে না। মানে আচ্ছা, না বলাই ভালো, না বলাই ভালো, আমরা চাইও না আপনি বলেন। জি, তো এগুলো থেকে মানে নিজে একটা মানে হয়ে যায় যে আচ্ছা, আপনার তো সব খবর এদের কাছে জানা হয়ে গেছে। আপনি যে বেঁচে আছেন এটা কি জানে তারা? না, এখন তো ওরা জানে না বেঁচে আছি, ওরা জানে আমি মরে গেছি। আচ্ছা, আপনার অ্যাকাউন্টটি মরে গেছে? হ্যাঁ, আমার অ্যাকাউন্টে মরে গেছে টোটালি। এখন আমার যে সেটা ব্লুয়েল গেম আছে সেটাও এখন আর ওপেন হচ্ছে না। আচ্ছা আচ্ছা, গুড, খুবই ভালো। আপনার যে অ্যাকাউন্টটি, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। অ্যাকাউন্টটি মরে গেছে, কিন্তু মানুষটি বেঁচে থাক। আমরা আপনার অনেক সাফল্য কামনা করি। আমি জানি খুবই স্ট্রং ডিটারমিনেশনের এবং খুব ভালো, আপনি সারাক্ষণ নতুন নতুন কিছু করার জন্য চেষ্টা করতে থাকেন এবং নিশ্চয়ই আপনার ক্যারিয়ারে এই আপনার যে কি বলবো ডেডিকেশনটা আপনাকে অনেক দূরে এগিয়ে নেবে। অনেক ধন্যবাদ এবং অভিনন্দন সাগর আমাদেরকে সময় দেবার জন্য। আমরা একটু যাই রুবেল, জি, আমরা রুবেল মিয়ার কাছে একটু যাই। আমরা তো সাগরকে আমরা সত্যি সত্যি পেয়ে গেলাম এবং তার দাবি হলো যে সত্যি ব্লু হোয়েল বলতে একটা খেলা আছে এবং সে বেঁচে আছে, কিন্তু বাংলাদেশে যেগুলো ভাইরাল হয়েছে বা যে অপপ্রচারটা হয়েছে সেগুলো সব ভুয়া। আমি একটু এই ইন্টারনেট বা এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে যেসব ভুয়া ব্যাপারগুলো ঘটছে সেটা থেকে অনেকে খুব অল্পতেই খুব ইমোশনাল হয়ে পড়ে, নানাভাবে প্রতারিত হয়ে পড়ে। একটু কি কোনো আপনি আমাদেরকে কোচিং দেবেন নাকি যে কিভাবে বুঝবো এবং কিভাবে চ্যালেঞ্জ করব? হ্যাঁ, আপনি যে বিষয়টা বলছেন যে আমরা একটুতেই ইমোশনাল হয়ে যাচ্ছি, জি, আসলে সমস্যাটা ওইখানে, ট্র্যাপে পড়ে যাচ্ছি। সমস্যাটা এখানেই আমরা যখন কোনো কিছু দেখছি তখন আমরা এটা আগে পিছিয়ে চিন্তা না করে, ভেরিফাই না করে আমরা এটার উপরে আমরা আগে যাচ্ছি, প্রসিড করছি, তখন আমরা বিপদে পড়ে যাচ্ছি। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো সচেতন থাকতে হবে, চিন্তা করতে হবে আমি এটা কেন করছি, আমি যেই খবরটা দেখলাম এই খবরটা কি আদৌ সত্য নাকি মিথ্যা, এই সন্দেহটা আমার মধ্যে থাকতে হবে। এই সন্দেহটা যদি আমার মধ্যে থাকে তাহলে আমি এটা ভেরিফাই করার চেষ্টা করব এবং আমি সেটা ভেরিফাই করে কনফার্ম হওয়ার চেষ্টা করব। শুরুতে আমরা যেই খবরগুলো দেখলাম প্রথম আলোর ব্যানারে, তারপরে বিভিন্ন স্বনামধন্য পত্রিকাগুলোর ব্যানারে যে ভুয়া খবরগুলো পাবলিশ হয়েছে, তো এটা আমি একটা স্ক্রিন দেখে আমি মনে করে নিলাম যে ও হ্যাঁ, এটা তো হয়েছে, প্রথম আলোতে হয়েছে। কিন্তু আমি খুব সহজে চাইলেই ওই পার্টিকুলার ডেটের অনলাইন ভার্সনের প্রথম আলো পত্রিকায় গিয়ে দেখতে পারতাম যে আমি ওই দিন অনলাইনে এই খবরটা কি আসলেই পাবলিশ হয়েছে কিনা। তো আমি যদি এটা জাস্ট চেক করতাম তাইলে কিন্তু আমি জেনে যেতাম যে জিনিসটা অনেক একটা মানে সাধারণ মানুষের জন্য এটা একটা দুরূহ কাজ নয়। মানে আমরা তো মানে যেই পাঠকদের কথা আমরা ভাবি তারা একেবারেই ক্যাজুয়াল পাঠক, এতটা অনুপুঙ্খভাবে তো নিশ্চয়ই দেখেন না। সুতরাং মাস্টেরটাই হলো তাদের বিশ্বাসের জায়গা। সুতরাং ডেইলি স্টার বলেছে আমি বিশ্বাস করব, প্রথম আলো বলেছে বিশ্বাস করছি, সমকাল বলেছে। তাহলে যারা ভুয়া এই কাজটি করেছে তারা ঘুরে ফিরে কিন্তু ওই পরিচয়টি, ওই মাস্টেরটি তারা প্রথমে নকল করেছে এবং তারপরে তাদের ভুয়া খবরটি
প্রচার করেছে। একইভাবে কিন্তু রাজনৈতিকভাবেও কিছু ভুয়া জিনিসপাতি ইউজ করা হয়েছিল, সেটা আমরা আমাদের পলিটিক্স প্লাসের অংশে নিশ্চয়ই আলোচনা করব। আমরা বললাম যে আমরা তো অনেকে বসেই থাকি ভুয়া বিশ্বাস করবার জন্য, এরকম একটা স্টেট অফ মাইন্ড আমাদের, সেইখানে মানে আমাদের প্রতারিত হবার কি চান্সেস বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই বিষয়টাতেই মানে আমি এই জন্যই বললাম যে আমাদের আসলে আরও বেশি সন্দেহ করতে হবে, কারণ সময়টা আমরা খুব বেশি দিন হয় নাই আমরা ইন্টারনেটে হ্যাবিচুয়েট হয়েছি। তো আমাদের যে সময়টা আমরা পাইছি এই সময়টাতে আমরা ম্যাচিউরড হই নাই, যার কারণে আমরা বেশি হচ্ছি, আমরা বিভ্রান্ত হচ্ছি। আচ্ছা, তো এখন আমাদের যে সন্দেহ করার যে এটা আমাদের বাড়াতে হবে, মানে সব কিছু আমাদের বিশ্বাস করলে চলবে না। যখন আমার কাছে কিছু মনে হবে যে আমি কোনো একটা খুব লুব্রিকেটিভ কোনো একটা নিউজ দেখব, আবার কখনো এমন হয় যে নিউজটা দেখতেছি এটা আমার সমর্থন করতেছে, আমার মতকে সমর্থন করতেছে, তখন আমি কোনো কিছু না ভেবেই এটা বিশ্বাস করে ফেলতেছি এবং এটা স্প্রেড করতেছি। তো যেহেতু এটা আমার মতকে সমর্থন করতেছে এবং আমার মতকে প্রতিষ্ঠিত করবে, সেই জন্য আমি এটা স্প্রেড করতেছি। তো আলটিমেটলি আমি সোসাইটির অনেক বড় ক্ষতি করতেছি। তো আমাকে সচেতন হয়ে এটাকে সন্দেহ করতে হবে এবং হোয়াট ইজ দ্য রিয়েল ট্রুথ এটাকে আমাকে জানতে হবে, খুঁজে বের করতে হবে। এরকম ব্যস্ত জীবনে কেউ অনেকে নিউজই পড়ে না, যারা নিউজ পড়ে তারা ভুয়া নিউজ যদি তাদের কাছে আসে তারা সেটা গেলে এবং তারপরে তো সন্দেহ করবে এবং এটাকে বিভিন্ন লেয়ারে যাবে, অতখানি সময় বা কোথায়, আয়েশি বাঙালির কাছে সবকিছু তো রেডি রাখতে হয়। সুতরাং সে কারণেই তো আপনার কাছে আসা, যে আপনি খুব সহজভাবে কি আমাদের বলে দেবেন কিনা যে কিভাবে প্রথম দর্শনেই বুঝবো ভুয়া। প্রথমত আমি আপনার এক্সাম্পলটা দিই, বিটিআরসির ব্যানারে যে এসএমএসটা আসছে, জি এসএমএসটা আমিও পেয়েছি। তো এই এসএমএসটা থেকে যেটা হয়েছে যে বিটিআরসি যদি এরকম একটা এসএমএস দিত, বিটিআরসি সরাসরি আমার মোবাইলে সেন্ড করতে পারতো, আমার বন্ধু আমাকে পাঠানোর দরকার ছিল না। তো আমি খুব সহজেই আমি চিন্তা করতে পারি যে বিটিআরসি তো আমাকে প্রতিদিন গভর্নমেন্ট সাইট থেকে আমার প্রতিদিন অনেক অ্যাওয়ারনেস মেসেজ আমি পাচ্ছি। তো ওই মেসেজটা, ওই পার্টিকুলার মেসেজটা কেন আমার বন্ধু আমাকে পাঠাচ্ছে, এটা বিটিআরসি আমার মোবাইলে কেন পাঠাচ্ছে না? এই প্রশ্নটা যদি আমার মধ্যে না থাকে তাহলে আমাকে প্রতারিত হইতে হবে। এই প্রশ্নটা আমার মধ্যে নিজের জন্য, সেফটির জন্য আমার কাছে থাকতে হবে। তো এখন আমরা অনলাইনে যে ভুয়া খবরগুলো আসে, ভুয়া প্রোপাগান্ডাগুলো হয়, এটা মূলত তিনটা পারপোসে হয়। একটা হয় আপনার পলিটিক্যাল গ্রাউন্ড তৈরি করার জন্য, কারো পলিটিক্যাল স্বার্থ সিদ্ধি করার জন্য একটা গ্রাউন্ড তৈরি করবে। আরেকটা হয় ব্যবসা করার জন্য, কেউ খুব একটা লুব্রিকেটিভ নিউজ দিয়ে তার সাইটে ট্রাফিক বাড়ানোর জন্য সে, মানে এটাও একটা ইস্যু যে তার সাইটে ট্রাফিক বাড়ানোর জন্য, এবং এটাতে এই ভুয়া নিউজে আকৃষ্ট হওয়ার পরে লাইক শেয়ারের একটা বিক্রি হচ্ছে। সুতরাং মানে সবকিছু গিয়ে মেলে গিয়ে ব্যবসা, মানে লোক ঠকিয়ে বা মানুষের বিশ্বাসকে প্রতারণা করে ব্যবসায় গিয়ে থাকে। আমি আরো কথা শুনবো। রুবেল মিয়া, আপনি আছেন আমাদের সঙ্গে, একজন দর্শক আছেন অনেকক্ষণ ধরে। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। আমি এটিএনকে ধন্যবাদ জানিয়ে একটা মানে আজকে যেহেতু একটা ভালো একটা সুন্দর একটা প্রোগ্রাম, এর জন্য আমি ধন্যবাদ জানিয়ে একটা প্রশ্ন করি। প্রশ্ন আমার মতামত দিচ্ছি, আমি নিজে ক্ষতিগ্রস্ত। এই যে চট্টগ্রামের আমার জানা মতে কয়েকশো মামলা আছে যেগুলো সব ভুয়া, বাদী নেই। বাদী হয়েছে একজন, ডকুমেন্টস আছে একজন, তারপরে যখন আসামি যখন হাজির হয়েছে, যার বিরুদ্ধে মামলা সে যখন হাজির হয়েছে, বাদীও নাই, লয়ার নাই। লয়ারে বলছে এটা আমার সিগনেচার না, আমার ওকালাত নামা না, আমার লিঙ্ক নাম্বার না, ওই শেয়ার করে সব। আবার যদি প্রেশার দিয়ে বলেন যে আমার কাছে আসছিল আর কি, আমি দিছি করছি, এখন তো জানি না। মানে ভুয়া মামলা যে কতগুলো হয় সেটা কিন্তু বলা যা মুশকিল। মানে আমি নিজে ক্ষতিগ্রস্ত, আমি ফিলিং করতেছি। আমার নামে 3টে মামলা হয়েছে, বাদী নেই, কত মানে ওয়ারেন্ট করে ফেলছে, পত্রিকা দিয়ে ফেলছে, সবকিছু করে ফেলছে। যখন আমি এই জানতে পেরে হাজির হয়েছি, দেখি সেখানে বাদিও নেই, কেউ নেই, আইডি কার্ড একজনের, ছবি একজনের, নাম আরেকজনের, মানে মানে বিশ্বাস করার মতো না। এই যে অবস্থাগুলি, আমি ধন্যবাদ জানাই এটিএনকে, ধন্যবাদ জানাই। আমার মনের কথা হলো এটিএনকে বলতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে। একটা ছোট্ট তথ্য দিতে চাই। আমরা বছর 3 আগে একটি নিউজ স্টোরি করেছিলাম, আমার সহকর্মী একজন রিপোর্টার, সিনিয়র রিপোর্টার তিনি করেছিলেন। সেটি একজন বাংলাদেশের একজন প্রথিত যশা
বিজ্ঞানী, তিনি তার খুব রেজাল্ট ভালো, তিনি অ্যাটমিক এনার্জির তে দীর্ঘদিন কাজ করেছেন, তার অনেক ভালো ভালো পাবলিকেশন আছে, কিছু যুগান্তকারী কাজও করেছেন। কিন্তু সেরকম একটি মানুষকে এক জনৈক প্রতারক তিনি তার পিছে লেগে থেকে তার কাছ থেকে প্রায় 50 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তাকে বলা হয়েছে যে আপনাকে নোবেল এনে দেব। নোবেল কমিটির চিঠি, লোগো, সিল সহ প্রতিদিন সেই রকম ওই ভাষায় তার কাছে চিঠিও আসতো, তিনি ওইভাবে প্রতারিত হয়েছেন। ওই ভদ্রলোক আমাদের এই অনুষ্ঠানেও এসেছিলেন, নিউজ আওয়ার এক্সট্রাতেও তিনি একদিন অতিথি হয়েছিলেন। যাই হোক, তার নাম না বললাম, কিন্তু নোবেল পাইয়ে দেবার মতন প্রতারকও বাংলাদেশে আছে, এবং সেই ট্র্যাপে পা দেওয়ার মতো খুব মেধাবী একজন মানুষ, বিজ্ঞানী, তিনিও কিন্তু ওই ট্র্যাপে পা দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন। এরকম ঘটনা বলতে গেলে আমাদের আজকে রাত শেষ হয়ে যাবে। একটা বিরতিতে যাই, বিরতির পরে আবারও ফিরছি পুরো আলোচনায়। নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন। আজকে শিরোনাম ভুয়া। একজন দর্শক আছেন অনেকক্ষণ ধরে, অনেকেই আপনারা ফোন করছেন, সবার ফোন নিতে পারছি না। যাই হোক, আমি একজন দর্শক আছেন অনেকক্ষণ ধরে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার একটা ভুয়া আইডিতে নতুন একটা আইডি খোলা হয়েছে, আমার নাম ইউজ করা হয়েছে, আমার ফোন নাম্বার ইউজ করা হয়েছে, আমার ছবি ইউজ করা হয়েছে, বাট এই আইডিটা আমি খুলিনি। ঠিক আছে, এই যে একটা হ্যারাসমেন্ট, আমার বাচ্চা আছে, সংসার আছে, ঠিক আছে, এটা তো অনেক বড় একটা ফ্যামিলিগত একটা এফেক্ট আসছে। এটা কি করণীয় আমাদের? আচ্ছা, আমাদের সঙ্গে আইটি এক্সপার্ট অনেকেই আছেন। কিছুক্ষণ পরে আমরা আসলে আমাদের আইসিটি মিনিস্টারকেও সংযুক্ত করব, হয়তো উনিও জবাব দেবেন কিনা। আপনি থাকুন আমাদের সঙ্গে, অনুষ্ঠানটি দেখুন। আমরা একটু ডক্টর মনিরুল ইসলাম খান তার কাছে যাচ্ছি। অনলাইন গবেষক রুবেল মিয়া যেরকম বলছে যে সন্দেহটা করতে হবে, আমরা তো মানে সন্দেহ না করলে আমরা আসলে কিভাবে বুঝবো যে এটা ভুয়া? আমরা কি বাঙালি কি এই মানে এইসব খবর ইত্যাদি নানান কিছুতে সন্দেহ করার জন্য বসে থাকি, নাকি ভুয়া যে কোনো জিনিস বিশ্বাস করার জন্য আমরা মুখিয়ে থাকি? সেরকম একটি বাস্তবতায় মানে এই প্রতারিত হওয়া, হ্যারাসমেন্টের শিকার হওয়া, এটাই আমাদের পরিণতি নয়? মানে সমাজটা কেন এরকম হয়ে আছে? নিজে এটার একটা উত্তর দিয়েছেন যে আসলে আমাদের কি অতটা সময় আছে যে আমরা সন্দেহ করে করে প্রত্যেকটা মানে খবরের পেছনের খবর জানতে চাবো? সুতরাং সেভাবে তো আর কখনো চলবে না যে প্রত্যেকটা মুহূর্তে আমরা খবরের পেছনের খবরকে সেটাকে আমরা ইনভেস্টিগেট করে তারপরে একটা খবরের অথেন্টিসিটিকে আমরা এস্টাবলিশ করব, সেটা না। আসলে যেটা দাঁড়াচ্ছে যে এই প্রত্যেকটা আমাদেরকে দেখতে হবে ভুয়া নিয়ে যখন আমরা কথা বলছি, এটা মানে কি ধরনের ভুয়াটা, মানে এটা কি শুধুমাত্র ফান করার জন্য করা হচ্ছে, না এটা কোনো যেটা বলা হচ্ছে যে কোনো বিজনেস প্রফিটের জন্য করা হচ্ছে, না এটা কোনো পলিটিক্যাল অবজেক্টিভ নিয়ে করা হচ্ছে? স্যার, আমি একটু বড় ক্যানভাসে আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই যে যদি অনলাইন ইত্যাদি ছোটোখাটো জিনিস, সেটা রুবেল ভাইরা একটু পরামর্শ দেবেন, কিন্তু একটা বড় ক্যানভাসে যদি বলি যে অপপ্রচার এখন একটা মানে প্রচার শব্দটিকে সরিয়ে দিয়ে অপপ্রচার একটা শব্দ হিসেবে দাঁড়িয়েছে, প্রতারণা একটা বড় শব্দ। তার মানে কোনো আমরা সত্য খবরের ধার ধারছি না, অপপ্রচার, মিথ্যা, প্রতারণা এগুলাই পুরা সমাজে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাচ্ছে এবং সেখানে সুবিধাটা বেশি হচ্ছে। এরকম একটি সামাজিক অবস্থাটা আসলে তৈরি হলো কোন ক্রাইসিস থেকে? না, এখানে হচ্ছে পাঠক যে সব সময় মানে মিথ্যা খবর পেতে চাচ্ছে তা না, কারণ মিথ্যা খবরের কিন্তু একটা মানসিক প্রতিক্রিয়া তৈরি হয় পাঠকের মধ্যে। কারণ পাঠক যদি মিথ্যা মানে খবরকে যখন সে বিশ্বাস করে, পরবর্তীকালে তার মধ্যে একটা অনুশোচনা বোধ হয় যে আমি এতটাই বোকা, আমি এই মিথ্যা খবরটাকে বিশ্বাস করলাম। আমাদের মনে রাখতে হবে আমরা আসলে এখন তথ্য জগতে বাস করি, আমরা এটাকে বলছি তথ্য সমাজ, ইনফরমেশন সোসাইটি। এই ইনফরমেশন সোসাইটিতে আমাদের প্রতি মুহূর্তে আমাদেরকে প্রচুর ইনফরমেশন রাখতে হয়। আমরা ঘর থেকে বেরোচ্ছি, জ্যাম আছে কি না,
আমাদের আজকে মানে বজ্রপাত হবে কিনা, প্রত্যেকটা ব্যাপারে ব্যাংকে আমি যাব সেখানে আমাকে কিভাবে চলতে হবে। আরেকটা হচ্ছে যে আমাদের এই এখনকার যে আধুনিক সমাজ, এখানে কিন্তু জনমত খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মনে রাখতে হবে। এবং আপনি দেখবেন যে খবরগুলো কিন্তু যেগুলো তৈরি করা হয় এগুলো জনমতকে বিভ্রান্ত করার জন্য করা হয়। কারণ এই আধুনিক গণতান্ত্রিক সমাজ দিয়ে জনমতকে যে প্রভাবিত করতে পারবে, জনমতকে যে নিয়ন্ত্রণ করতে পারবে। আমি সেই জনমতের প্রশ্নটি করেছি। জনগণ বা জনমতের যারা পুরোধা তারা বোধহয় খারাপটা এবং বিভ্রান্তেই তারা বশীভূত হওয়ার জন্য তৈরি হয়ে থাকে। সেরকম একটি অবস্থা কেন তৈরি হলো? আপনি 10টি ভালো যুক্তিপূর্ণ কথা বললেও সেটা কানে নেয় না, বরং একটা অযৌক্তিক কথা বললে সেটা অনেক বেশি তারা কনভিন্সিং মনে হয়। এবং ধরেন আপনি ভালো কথা 10টি বলছেন, তাকে বলা হচ্ছে বায়াসড। পাঠকেরও কিন্তু এক ধরনের তারও একটা দৃষ্টিভঙ্গি থাকে, পাঠকেরও একটা মনস্তত্ত্ব থাকে। পাঠক যদি ধরেই থাকে, পাঠক কিন্তু সবসময় চায় যে আমি যে বিশ্বাসটা করি আমার বিশ্বাসটা যদি আবার রিএস্টাবলিশড হয়, পুনঃপ্রতিষ্ঠিত হয়, তাহলে সে আরও বেশি নিজের মধ্যে এক ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সে নিজের উপরে একটা আস্থা অর্জন করে। সুতরাং ভুয়া যারা তারা পাঠক দ্বারা পরিচালিত, তাই তো? মানে পাঠকের মধ্যে এক ধরনের নিজের মতকে আরেকবার নতুন করে প্রতিষ্ঠিত করবার একটা আগ্রহ থাকে, এটা প্রতিটা পাঠকেরই থাকে। কারণ আমরা কিন্তু সবসময় মনে করি আমি ভুল পথে চলছি, আমি যেটা জানতাম সেটা মিথ্যা। এই যে মানে এই অবস্থাটা আমরা কিন্তু সবাই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না। এবং আমরা সবসময় আমি যেটা জেনে এসেছি ভুল, এইটা তো সবসময় আমাদের মধ্যে একটা মনোবেদনা তৈরি করে। সুতরাং এইটা গেল একটা জিনিস। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে এখনকার দিনে পাঠকও কিন্তু আস্তে আস্তে, আমরা এটাকে বলছি রিফ্লেক্সিভ পাঠক, অর্থাৎ পাঠক নিজে যথেষ্ট পর্যন্ত মানে তার মধ্যে বুদ্ধি কাজ করে, পাঠকের বিশ্লেষণ ক্ষমতা কাজ করে। এবং আমরা লক্ষ্য করব যে পাঠকের মধ্যে বিশ্লেষণ ক্ষমতা যত বেশি কাজ করবে, তার তথ্য যত বেশি দেখা যাবে যে মানে সেটা হচ্ছে নির্ভরযোগ্য তথ্য, সে কিন্তু তার প্রাত্যহিক কর্মকাণ্ডে তত বেশি সফল হবে। সুতরাং আমরা সেই জিনিসটা হচ্ছে একটা প্রধান কথা। কারণ এই আধুনিক কালে আমরা যেটা বলছি যে এই আধুনিক সময়ে সবচেয়ে বড় মানুষের শক্তিটা হচ্ছে বিশ্লেষণী ক্ষমতা। যার যত বেশি বিশ্লেষণী ক্ষমতা থাকবে, যার তীক্ষ্ণ বিশ্লেষণী ক্ষমতা থাকবে, সে এই আমাদের এই অনিশ্চিত জীবনে সে তত বেশি খাপ খাওয়াতে পারবে। সুতরাং পাঠককে আমরা কখনো ছোট করছি না, পাঠককে আমরা মনে করব না যে পাঠক আসলেই ভুয়াতে বিশ্বাস করে। কিন্তু এখানে মনে রাখতে হবে আমরা এই ভার্চুয়াল রিয়ালিটি যুগে। স্যার আমি আপনার কাছে আরো একটু বিস্তারিত শুনবো, কারণ আমাদের এই দুটি আয়োজন জুড়ে আপনারা থাকছেন। আমরা একটু সরাসরি সংযুক্ত হতে চাই জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে। তিনি আছেন জনতা টাওয়ারে আছেন। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আমি জানি না জুনায়েদ আহমেদ পলক আপনি আগের আলোচনাটুকু শুনেছেন কিনা। শিরোনামটি ভুয়া, এবং সঙ্গত কারণেই এই তথ্য প্রযুক্তি নির্ভর নানান যেসব এক্সপ্লয়টেশন এবং প্রতারণা, ভুয়া শিরোনাম, ভুয়া ফেক আইডি, ফেক পত্রিকা, ফেক সাইন, নিশ্চয়ই এগুলো এইসব অভিযোগ আপনার কাছেও আসে। একটু আগে আমাদের একজন দর্শক মহিলা তিনি ফোন করেছিলেন যে তার আইডি, তার ছবি, তার ফোন নাম্বার ব্যবহার করে তাকে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। এগুলো হাজার হাজার কোটি কোটি। আমরা আসলে এই জায়গাটায় হাবুডুবু খাচ্ছি কিনা, আমরা কি পারছি নিয়ন্ত্রণ করতে, এটা নিয়ে ভাবছেন কিনা? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। এটা শুধু বাংলাদেশের কিন্তু বিষয় নয়, মানে সেফার ইন্টারনেট এটা একটা সারা বিশ্বেরই একটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। কিভাবে আমরা ইন্টারনেট জগৎটাকে, আমাদের সাইবার জগৎটাকে নিরাপদ করব। তবে আমি বলবো যে এই ক্ষেত্রে আসলে আমাদের লিটারেসি, ডিজিটাল লিটারেসিটা সবার আগে প্রয়োজন। আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজার, আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে সবকিছুই একটা ব্যবহার বিধি আছে। আমরা যেরকম যখন স্কুলে যাই, যখন আমাদের একটা লিটারেসি হয়, আমরা অক্ষর জ্ঞান সম্পন্ন হই, সরেয়া, এ বি সি ডি 1 2 3 এগুলো গুনতে শিখি, আমরা একটা বাক্য রচনা করতে শিখি। ঠিক একই রকম ভাবে আমাদের যখন সোশ্যাল মিডিয়াতে আমাদের পদার্পণ হয়, যখন আমরা ইন্টারনেটের জগতে আমরা পা দিই, সেখানেও কিন্তু আমাদের কিছু লিটারেসি ব্যাপার আছে। তো আমি প্রথমেই বলবো যে বিশেষ করে আমাদের তরুণরা, আমাদের নারী সমাজের সদস্যরা, তাদেরকে আমরা যদি নিরাপদ রাখতে চাই ইন্টারনেটের জগতে, তাহলে প্রথম আমাদের দায়িত্ব হচ্ছে পরিবার থেকে সজাগ হওয়া, পিতা মাতা, শিক্ষক, শিক্ষাঙ্গন
এবং আমাদের রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ প্রত্যেকেই এগিয়ে আসতে হবে, গণমাধ্যমের নেতৃবৃন্দ সহ, যেন আমরা ডিজিটাল লিটারেসিটা নিশ্চিত করতে পারি। এবং আমাদের বাবা মারা আমরা যেন এইটা উপলব্ধি করি যে আগে আমরা ছোটবেলায় যখন যেভাবে আমাদের সন্তানদের বড় করতাম, এখন কিন্তু এই ডিজিটাল দুনিয়ায়, ডিজিটাল ওয়ার্ল্ডে, এই যে সাইবার জগতে, সেখানেও কিন্তু আমাদের সাবধানতা, সতর্কতা এবং সচেতনতার দরকার আছে। জি, আপনি যেটা ডিজিটাল লিটারেসির কথা বললেন, এটা আমরা এখন এইসব বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু ইতিমধ্যে যেসব প্রতারণার মধ্যে পড়ছে এবং সেটা কন্টিনিউশন হচ্ছে, সেটা আন্ডু করব কিভাবে? এবং তো মানে যখন আপনার ডিজিটাল ওয়ার্ল্ডে ঢোকার আগে আমাদের এই লিটারেসি অ্যাবিউজ না ইউজ ইত্যাদি এগুলো আগে বোঝা উচিত ছিল। এখন কি আমরা সামাল দিতে পারছি? অবশ্যই এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ ব্যক্তি, পরিবার, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য আমাদের একদিকে যেরকম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, অপরদিকে যদি কোনো অপরাধ ঘটে যায় সেটারও কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের আইসিটি অ্যাক্ট রয়েছে, সেগুলো কিন্তু আমরা দোষীদের বিরুদ্ধে অবশ্যই প্রয়োগ করব এবং যারা সাইবার জগতে ক্রাইম করবে তাদেরকে বিচারের আওতায় আনব। এবং পাশাপাশি আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটি এখন আইন মন্ত্রণালয় বিবেচনাধীন আছে, সেখানে কিন্তু ডিজিটাল ফরেন্সিক ল্যাব, ডিজিটাল যে কাউন্সিল, সাইবার সিকিউরিটি এজেন্সি এবং আমাদের সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম, তারা কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। যে সকল ওয়েবসাইট থেকে যে সকল ক্ষতিকর গেম, এই ব্লু হোয়েলের মতো এই ধরনের লিঙ্কগুলোকে ব্লক করা, সেগুলোকে চিহ্নিত করা, পাশাপাশি যারা এই ধরনের সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, আমাদের ছাত্রী বোনেরা কিংবা কিশোর তরুণরা, তাদেরকে কিন্তু আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই একটা কল সেন্টার বিটিআরসি সেট আপ করেছে, যেটা 2872, সেখানেও কল করলে আমরা সহায়তা দিচ্ছি। এবং পাশাপাশি আমাদের সারা দেশব্যাপী আমরা একটা ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপনের মধ্য দিয়ে দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, এখন যারা প্রবেশ করেছেন এই ডিজিটাল ওয়ার্ল্ডে, তাদেরকে সচেতনতার জন্য আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট ডেভেলপ করছি এবং আমাদের সচেতনতামূলক কার্যক্রম আমরা স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান। অনেক ধন্যবাদ। আমরা ভুয়া নিয়ে কথা বলতে চাই মোহাম্মদ মইদুল ইসলামের সঙ্গে। তিনি দুর্নীতি দমন কমিশনের লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশনের মহাপরিচালক। আমরা আলোচনাটি কোথাও গিয়ে শুধু সাইবার কেন্দ্রিক হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কোথায় প্রতারিত হচ্ছি না। এখন মানে হয়তো হালে এটা নতুন, আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে নানাভাবে প্রতারিত হচ্ছি। এর আগে ভুয়া মুক্তিযোদ্ধা, ভুয়া র্যাব, ভুয়া পুলিশ, ভুয়া শিক্ষক ইত্যাদি নানান কিছু, এটা একটা এবং রাজনীতির নানান রাজনৈতিক দলও নানাভাবে ভুয়া ছবি ব্যবহার করে। আমরা জানি যে সাইদের ঘটনার পরপরই যে সাইদের যখন নাকি আইসিটিতে বিচার হলো, তার পরপরই তার বিষয়টি নিয়ে কোথায় কোথায় ভুয়া চাঁদে দেখা গেল, ভুয়া চাঁদও বাংলাদেশে ওঠে এবং সেখানে সাইদের চেহারাও দেখা যায়। সুতরাং এই সব বিষয়গুলো কি মানে দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারের মধ্যে কি পড়ে কিনা? জি, ধন্যবাদ। দুর্নীতি দমন কমিশনের কাজ তো সুনির্দিষ্ট। দুর্নীতি মানে যত রকমের ক্রাইম আছে, অপরাধ আছে, তার ভিতরে একটা অংশ দুর্নীতি দমন কমিশনকে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে দুর্নীতি। একটা সময়ে ছিল 2013 সালের নভেম্বর থেকে 2016 সালের 23শে জুন পর্যন্ত ছিল সমস্ত, মানে ভুয়া বলতে আপনি যেটি বলছেন আমি ধরে নিচ্ছি আইনের দিক থেকে যে এটি এক ধরনের প্রতারণা এবং প্রতারণা করে কিছু হাতিয়ে নেওয়া এবং এক ধরনের জালিয়াতিও হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের 2013 সাল থেকে 2013 সালের নভেম্বর থেকে 2016 সালের 23শে জুন পর্যন্ত দুদকের কাছে ছিল। কিন্তু তারপরে 23শে জুনে যখন 16 সালে এই আইনটার সংশোধন করা হয়েছে, তখন এইটার বেশিরভাগ অংশটাই বাদ গেছে দুদক থেকে। দুদকের কাছে প্রতারণা এবং জালিয়াতির অংশটুকু এখন যেভাবে আছে, সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি সরকারি কোনো সম্পদ হাতিয়ে নিয়ে যায় কোনো রকম প্রতারণা করে কিংবা কোনো রকম জালিয়াতি করে, সেইটি দুদকের এখতিয়ারে আসবে।
সরকারি সম্পদ যদি প্রতারণা করে হাতিয়ে নিয়ে যায় কিংবা জালিয়াতি করে, কিংবা সরকারি কর্মকর্তা কিংবা ব্যাংকের কোনো কর্মকর্তা তারা যদি তাদের দায়িত্বে থাকা অবস্থায় কোনো প্রতারণামূলক কাজ করেন আর কি অফিসিয়াল ডিউটিতে, সেইটা দুদকের আসবে। এর বাইরে কিন্তু পদ্মা সেতুর যে ভুয়া অভিযোগ সেটাও তো আপনাদের এখতিয়ারের মধ্যেই তো পড়লো, ভুয়া দুর্নীতি। সেখানে হচ্ছে যে সেখান থেকে আমার দেখতে হবে সেখান থেকে কিছু হাতিয়ে নিয়ে গেল কিনা, সরকারের কাছ থেকে কোনো সম্পদ হাতিয়ে নিয়ে গেল কিনা। এটি যদি না হয় তাহলে আবার শুধু শুধু দুদক ওই জায়গাটাই থাকছে না। মানে আপনারা কখন বুঝতে পারেন যে ভুয়া, মানে আমি যে প্রশ্নটি করলাম যে পদ্মা সেতুর ইস্যুটি, যে পদ্মা সেতুর দুর্নীতি হয়েছে বা দুর্নীতির ভাবনা হয়েছে ইত্যাদি, সেগুলো অনেক পরে এসছে, কিন্তু তার আগেই তো আমরা অনেকটা জাজমেন্টাল হয়ে গেছি যে পদ্মা সেতুতে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে এবং নানান জনের নাম হিউমিলিয়েশন, সেটা মানে কোন ক্রাইটেরিয়া আসলে এটা দুদকে আজকে এই যে ওপেন মিডিয়ার যুগে হয়তো মিডিয়ার কারণে প্রচারণাটা একটু বেশি হয়েছে, কিন্তু দুদক কিন্তু তার যে অনুসন্ধান করবার ইয়েটি সেই অনুসন্ধানটাই করেছে, অনুসন্ধান করে তারপরে যা ফলাফল সেটি তো হয়েছে, কিন্তু হয়তো প্রচারণার কারণে এটার হয়তো ব্যাপক প্রচারণা হয়ে গেছে। 2013 যদি দুদকের অনুসন্ধানের পরে প্রচারণাটা হতো তাহলে হয়তো এইভাবে বলা যেত না। তার মানে এরকম অভিযোগও আপনারা আসলে আপনাদের এখতিয়ারের মধ্যে যায়। প্রতারণা একটা অভিযোগ আসলে আমরা যখন এটাকে অনুসন্ধান করি তখন আমরা বুঝতে পারি যে ওর ভিতরে আসলে যেটি আমি চাইছিলাম যে আমার অপরাধের যে উপাদান যেটা থাকলে আমার এখতিয়ার আসে সেইটা আছে কিনা সেটা একটু ইনকোয়ারি করলে তো আমার কাছে এটা পরিষ্কার। মানে আজকে কেন দুদক রেলিভেন্ট আমাদের কাছে মনে হয়েছে, কারণ তো এটা তো এক ধরনের দুর্নীতি, মানুষকে প্রতারিত করে মিথ্যা বলে বা তাকে হেয় করে কোনো না কোনোভাবে ফায়দা নেওয়া, এবং সেটা দুর্নীতির মধ্যে পড়ে কি না, নাকি আমরা খালি শুধু বলবো যে টেন্ডার সরকারি কাজ সেটাই দুর্নীতি, আর এর বাইরে সাধারণ মানুষের জনজীবনের সেটা কোনো দুর্নীতি নয়। মানে একজন একটা মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট নিয়ে আসলো, সেটা কি দুর্নীতির মধ্যে পড়ে কিনা? ব্যাপক অর্থে এই ধরনের যেগুলো নীতি বহির্ভূত কাজ সবগুলোকেই দুর্নীতির ধারণার মধ্যে আনা যায়, কিন্তু দুর্নীতি দমন কমিশন তো একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত, এবং সেই আইনের ভিতরে কতগুলো অপরাধকে দুর্নীতি দমন কমিশনের কাছে দেওয়া হয়েছে যে এইগুলোই দুর্নীতি দমন কমিশন কাজ করবে। আচ্ছা, একটু বেঁধে দেওয়া আছে। জি জি, তো সেই আইনে থাকার কারণেই কিন্তু আমি ওইগুলো নিতে পারছি না যে এইগুলোতে সরকারি সম্পদের কোনো রকম হাতিয়ে নেওয়া হয়নি। জি, যদি কোনো ব্যক্তি প্রতারিত হয়ে থাকেন তাহলে সে যদি সরকারি কর্মকর্তার দ্বারা প্রতারিত না হন অফিসিয়াল ডিউটি কালে, তাহলে সেটি দুদকের আসছে না। আচ্ছা, তার মানে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী দ্বারা প্রতারিত হলে সেই কেসটা আপনারা আমলে নেন বা আপনাদের কাছে আসতে পারে। এর বাইরে যেগুলো বাকি থেকে গেল, সরকারি কর্মকর্তা কর্মচারীর বাইরে যারা রয়ে গেল, আজকে যেগুলো ঘটছে, যেগুলো আমরা পর্দায় এখন দেখলাম অনুষ্ঠানের মধ্যে, তার কোনোগুলোই দুদকের আওতার মধ্যে পড়ে না। তাহলে আসলে এই বিচার আমরা কার কাছে চাইবো? আর এই প্রতারণা আসলে এখন এই প্রতারণা করে রাজনীতিটাও অনেকভাবে ম্যানিপুলেট করা হচ্ছে, নিশ্চয়ই আমরা সকলে অবগত আছি। আমরা আমাদের পরবর্তী আয়োজন পলিটিক্স প্লাসে যাব ভুয়া নিয়েই, এবং রাজনীতিও ম্যানিপুলেট করা হচ্ছে, সেটা অফলাইন অনলাইন সবখানেই হচ্ছে, এবং আমরা যেন মিথ্যে কথা বা প্রতারিত হবার জন্য বোধহয় তৈরি হয়েই আছি। এইসব বিষয় নিয়ে আমাদের সকল অতিথিরাই থাকছেন পলিটিক্স প্লাসেও। শেষ করছি নিউজ আওয়ার এক্সট্রা পলিটিক্স প্লাস নিয়ে, একটু বিরতির পরে আসছি।